শুরু করার আগে আমাকে সবাই একটু আর কি বলেন নিজেদের দিক থেকে যে এই রাইটিং টাস্ক যেটা আছে আইএলটিএস এর 4টা মডিউলের মধ্যে হচ্ছে রাইটিং টাস্ক। আমি বলবো যে রাইটিং এবং স্পিকিং হচ্ছে যে নাম্বার তোলা সহজ, খুব মানে সহজ বলতে কি সবার কাছে তো সব কিছু সহজ না। তবে 4টা যে মডিউল আছে এই মডিউলের মধ্যে 2টাতে যদি ভালোভাবে একটু সময় দেওয়া যায় 1 থেকে 1.5 মাস, দেখবেন যে খুব ভালো একটা ব্যান্ড স্কোর আসছে। জাস্ট ছোটোখাটো হচ্ছে যে একটু নিয়ম টেকনিক টুকনিক খাটাইতে হবে। তো যেহেতু আমরা রাইটিং নিয়ে কথা বলবো আজকে, আমি আপনাদেরকে একটা কোশ্চেন করতেছি। সেটা হচ্ছে যে আপনাদের এই রাইটিং টাস্কে কোথায় সব থেকে বেশি পরিমাণ হচ্ছে যে প্রবলেম হয়, নিজেদের প্রবলেমটা আমার কাছে কাইন্ডলি একটু শেয়ার করবেন সবাই সবার দিক থেকে। যে আইডিয়া জেনারেশন, সেন্টেন্স মেকিং বা ভোকাবুলারি ঠিকঠাকভাবে ইউজ না করতে পারা, পাস্ট প্রেজেন্ট ফিউচারের যে একটা ঝামেলা, সেটা সবাই সবার দিক থেকে কাইন্ডলি হচ্ছে যে একটু বলবেন। জি ভাই। হ্যাঁ। ভাই আমার ওই সেন্টেন্স অর্গানাইজে একটু সমস্যা হয়, প্লাস আইডিয়া তেও সমস্যা হয়, বুঝছেন। আইডিয়া আর জেনারেশন, লিখতে, হ্যাঁ লিখতে গেলে মানে অর্গানাইজলি লেখা যায় না, বুঝছেন, এলোমেলো হয়ে যায়। আচ্ছা, 2 থেকে 2.5 বছর যাবত রাইটিং আর কি আপনাদেরকে হচ্ছে যে করাচ্ছি। তো সেই এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি যে যখন রাইটিংয়ের প্রবলেমটা শুরু হয়, মানুষজন 2টা দলে ভাগ হয়ে যায়। কেউ কেউ আবার 2টা দলেও থাকে, কিন্তু ইউজুয়ালি দেখা যায় যে মানুষজন 2টা দলে ভাগ হয়। প্রথম যে সমস্যাটা হয় ফেস করে মানুষ, সেটা হচ্ছে যে তারা আইডিয়া জেনারেট করতে পারে না। আমাদের রাইটিং টাস্কে কিন্তু আইডিয়া লাগবে কয়টা বলেন, জানেন তো? আইডিয়া লাগবে 3টাও না 4টাও না, জাস্ট লাগবে হচ্ছে যে 2টা আইডিয়া। যে যে কোনো একটা প্যারাগ্রাফ থাক, অপিনিয়ন বেসড, কন্ট্রাডিক্টরি, অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি, যেটাই থাক, আমাদের আইডিয়া লাগবে হচ্ছে যে জাস্ট 2টা। বাট এই 2টা আইডিয়া তাদের বের করতে দেখা যায় যে এক্সামের টাইম শেষ। সেকেন্ড যে প্রবলেমটা হয় আরেক দলের লোকজনের, সেটা হচ্ছে যে তারা মোটামুটিভাবে একটা আইডিয়া দাঁড় করাইতে পারে, বাট যে তাদের যে প্যারাগ্রাফ লেখার যে স্টাইল বা স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারের মধ্যে অগণিত ভুল পাওয়া যায়। সেটা হতে পারে গ্রামাটিক্যাল মিস্টেক, সামান্যভাবে পাংচুয়েশন একটা মিস্টেক করে দিল, বা সব থেকে বেশি পরিমাণ ভুল দেখা যায় হচ্ছে যে ভোকাবুলারিতে, যে বানান ভুল করে, গ্রামাটিক্যাল মিস্টেক করে, আর গ্রামারের হচ্ছে যে ভেরিয়েশন আসে না। আপনারা মোটামুটি এখানে যারা আছেন, আমি মনে করি যে তারা এই সেম 2 দলেরই হচ্ছে যে লোক। এই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে যখন এক্সাম দিতে যান আপনারা, তো আপনারা তার এক্সাম কেউ ইচ্ছা করে খারাপ দিবেন না, তাই না? তো ওই ভুল হলো কিনা এই চিন্তা করতে করতে দেখা যায় আপনাদের সময় শেষ। আপনাদের যে টাস্ক 1 এবং টাস্ক 2 দুইটা মিলে হতে 400টা ওয়ার্ড লিখতে হবে। 400 ওয়ার্ডের আপনি পূরণ করতে পারেন নাই। এমনিও তো আপনাদের ভুলের কারণে নাম্বার আপনারা হারাইছেন, ওই টাস্ক শেষ করতে না পারার কারণে নাম্বার হারাইছেন। বলেন, আমি কি ঠিক বললাম? কাম অন গাইস, একটু ঠিক কথা আছে বলতে ভাই, হবে। একটু পারফেক্ট ভাই। একটু কথা বলতে হবে সবার ভাই। এই ক্লাসে ভুল ঠিকের থেকে ঊর্ধ্বে হচ্ছে। আমি আমার এক্সপিরিয়েন্স, যে রাইটিং যে এক্সপিরিয়েন্স আছে সেটা হচ্ছে যে আপনাদের সাথে শেয়ার করব, যাতে ক্লাস শেষে, এই সেশনটা শেষে আপনারা জানি বুঝতে পারেন যে হ্যাঁ, আগে আমার স্কোর ছিল হচ্ছে যে 4.5, 5.5, এখন আমার স্কোর হচ্ছে যে 6.5 থেকে 7। তখন আপনারা টার্গেট করবেন কিভাবে এক্সামে 7 বা 7.5 হচ্ছে যে টার্গেট করবেন। বিলিভ মি গাইস, এটা খুব একটা বেশি পরিমাণ হচ্ছে যে জটিল কিছু না। ছোটোখাটো কিছু পরিমাণ যদি ফাইন টিউনিং করা হয় আপনাদের, দেখবেন যে আপনারা খুব সহজেই আপনারা একটা বারও পরীক্ষা দেন নাই, মানে মক টেস্ট দেন নাই, বাসায় লিখেন নাই, আপনারা পরীক্ষার হলে যা লিখছেন, পরীক্ষার হলে আপনাদের স্কোর আসবে 6। বাট ওটা যদি আপনি একটু বাসায় ভালোভাবে একটু প্র্যাকটিস করেন, আইডিয়া জেনারেটের একটু যদি সেশন ঠিকঠাকভাবে করেন, দেখবেন যে ওইটাই আসবে হচ্ছে 6.5 থেকে 7। আচ্ছা, তার আগে ভাইয়া, আজকে তো ডেমো ক্লাসে হচ্ছে যে পার্টিকুলার একটা টপিক নিয়ে কথা না বললাম, ওভারঅল আমার ক্লাসের প্ল্যান বা আপনাদের যে প্রবলেমের জায়গা সেই জিনিসগুলো হচ্ছে যে একটু ফাইন টিউন করার চেষ্টা করি। সর্বপ্রথম, বর্তমানে একটা জিনিস হচ্ছে যে আপনাদেরকে বলে রাখা ভালো, যে আহ, 1 ব্যাচ 1.5 ব্যাচ, হ্যাঁ 1.5, হ্যাঁ এরকমই, যে মাস আগের পর্যন্ত রাইটিংয়ের স্ট্রাকচার থেকে এই স্ট্রাকচারে কিছুটা মিউটেশন হয়েছে রাইটিংয়ে, হ্যাঁ। বলতে পারেন এর আগেও হচ্ছে যে রাইটিংয়ের যে স্ট্রাকচার ছিল সেটা আরেকটু চেঞ্জ হয়েছে, বাট ইদানিং এক্সামিনাররা হচ্ছে যে আপনাদের কাছ থেকে একটু নতুন ইনোভেটিভ কিছু হচ্ছে যে চাচ্ছে। এখন ইনোভেটিভ মানে হচ্ছে যে 150 ওয়ার্ডের প্যারাগ্রাফ আপনি হচ্ছে যে, সরি 250 ওয়ার্ডের প্যারাগ্রাফ আপনি 500 ওয়ার্ড লিখবেন, বিষয়টা এরকম না। তারা চাচ্ছে হচ্ছে যে গদ বাঁধা যে নিয়ম, বা আমরা গদ বাঁধা যেভাবে হচ্ছে যে লিখি,
সেই লেখার বাইরে হচ্ছে যে নতুনভাবে কিছু চাচ্ছে। আপনারা এখানে যারা আছেন তারা একটু বলেন যে রাইটিং টাস্ক টুর ক্ষেত্রে মোটামুটিভাবে আপনারা কয়টা প্যারাগ্রাফ লিখে থাকেন? মানে ইন্ট্রোডাকশন, বডি 1, বডি 2, বডি 3, 5, 4, কনক্লুশন, একটু বলেন সবাই। আচ্ছা, ৪টা কে লিখেন, একটু হাত তোলেন। ৪টা বডি প্যারাগ্রাফ। জাস্ট আপনারা কথা না বলতে চাইলে, আজকে ফার্স্ট ক্লাস আমার সামনে হয়তো বা কথা বলতে আম ইতস্তত করতেছেন। ৪টা ভাই আমি ইন্ট্রোডাকশন, বডি 1, বডি 2 আর কনক্লুশন এই কনক্লুশন। চারটা লিখ। আচ্ছা, ৪টা। এর কম বা বেশি কেউ লিখছেন? যারা আছেন আরকি। যে বর্তমানে রাইটিং যখন টাস্ক আপনারা করতে যাবেন, স্পেশালি টাস্ক টু, আমরা টাস্ক নিয়েও কথা বলবো। আপনাদেরকে হচ্ছে যে সর্বমোট ৫টা প্যারাগ্রাফ কনসিডার করতে হবে। এটা আপনারা যেভাবেই করতে পারেন, বাট আপনাদেরকে ওই যে আগের যে নিয়ম আছে ৪টা প্যারাগ্রাফ, সেই ৪টা প্যারাগ্রাফের যে আছে সেখান থেকে হচ্ছে যে বের হয়ে আসতে হবে। আমার স্ক্রিনটা যদি সবাই দেখতে পান তাহলে দেখবেন হচ্ছে যে এখানে প্রথম যে বডি প্যারাগ্রাফ সেটা হচ্ছে যে ইউজুয়ালি আমাদের হচ্ছে ইন্ট্রোডাকশন। ঠিক আছে, আমরা তো মানে আপনি যে কোনো জায়গায় আইএলটিএস টিএস করতে যান বা করতে চান, আপনি বলবেন যে বডি প্যারাগ্রাফ মানেই হচ্ছে যে ইন্ট্রোডাকশন, বাট ইন্ট্রোডাকশনের মধ্যে কয়েকটা জিনিস আছে, এই জিনিসগুলো আগেও ছিল। এমন না যে এই জিনিসগুলা আমার কাছ থেকে প্রথম শুনতেছেন বা রিসেন্টলি হচ্ছে আছে। এই ইন্ট্রোডাকশনের প্রথম যে সেটা হচ্ছে যে আপনাকে কোশ্চেনের প্যারাফ্রেজ করতে হবে, পাস্ট এবং প্রেজেন্টের কম্প্যারিজনটা দেখাইতে হবে, অথবা আপনাকে ফিউচার এবং প্রেজেন্টের কম্প্যারিজনটা দেখাইতে হবে। এই জিনিসগুলোকে আমরা আগে জানতাম। প্যারাফ্রেজিং আই হোপ সবাই জানি, বাট বাকি যে দুইটা আছে, পাস্ট এবং প্রেজেন্ট কম্প্যারিজন এন্ড প্রেজেন্ট এন্ড ফিউচার কম্প্যারিজন, না ভাই, এটা নতুন জানলাম। এটা আমাদেরকে লাগবে আমাদের বর্তমানে রাইটিং এর ক্ষেত্রে। প্রথমে হচ্ছে যে প্রেজেন্ট পাস্ট কম্প্যারিজন, আরেকটা হচ্ছে প্রেজেন্ট আর ফিউচার কম্প্যারিজন। আমরা যখন ওই মানে এখন মনে হচ্ছে যে ভাই এগুলা আবার কি, বাট যখন আমরা আপনাদেরকে যে রাইটিং টাস্ক দুইটা হোয়াটসঅ্যাপে দিছি, হোয়াটসঅ্যাপের থেকে যখন দেখাবো একদম ফ্রেশ ক্লিয়ার হয়ে যাবে। তারপর একটা আমরা সবাই জানি অপিনিয়ন দিতে হবে, এবং দুইটা হচ্ছে যে আমাদের মেইন আইডিয়া রাইটিং টাস্ক টুতে লিখতে হবে। সেই মেইন আইডিয়া আমাদের যত খারাপই হোক না কেন, আমরা যদি ওই দুইটা মেইন আইডিয়া খুব সুন্দরভাবে এক্সাম্পল সহকারে, সাপোর্টিং ডিটেলস সহকারে যদি লিখতে পারি, ভালো মার্ক। বানান ভুল করা যাবে না, গ্রামার মিস্টেক করা যাবে না, প্রথম কথাই হচ্ছে যে এটা। এরপরে থিসিস স্টেটমেন্ট আসেন, এটা নিয়ে একটু কথা বলি। থিসিস স্টেটমেন্ট মানে আমরা বুঝি বা কি, কেমনি লেখে, কি জিনিস, সবাই বলেন। এখানে ভুল ভাই ঠিক। জিরো জিরো আইডিয়া। আচ্ছা আচ্ছা, থিসিস স্টেটমেন্ট বিষয়টা হচ্ছে যে আপনি থ্রু আউট দ্য প্যারাগ্রাফ, মানে বডি 2 থেকে কনক্লিউশন পর্যন্ত, বা বডি 2 থেকে কনক্লিউশন পর্যন্ত কি নিয়ে লিখবেন বা কি নিয়ে মন্তব্য করবেন। আপনি কি অ্যাগ্রি হয়েছেন, অ্যাগ্রি থাকলে কেন হয়েছেন, ডিসঅ্যাগ্রি হয়েছেন, ডিসঅ্যাগ্রি থাকলে কেন হয়েছেন, এই যে অপিনিয়নের মধ্যে যে আমরা এটা দিলাম, এই জিনিসটার ফ্লোটা ধরে রাখে হচ্ছে থিসিস স্টেটমেন্ট। যে থ্রু আউট দ্য প্যারাগ্রাফ আমরা এটার অ্যাগ্রিমেন্ট সম্পর্কে হচ্ছে আলোচনা করব। বলা বাহুল্য এটার একটা ডিসঅ্যাগ্রিমেন্টও আছে। বুঝতে পারছি আমরা? জি ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই। এটাই হচ্ছে যে আমাদের বেসিক্যালি হচ্ছে থিসিস স্টেটমেন্ট। এছাড়াও আরেকটা জিনিস হচ্ছে যে আছে, সেটা 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 বেসিক্যালি, আচ্ছা এটা একটু পরে আসি, নাহলে ভুলে ফেলবেন। আচ্ছা, দেন হচ্ছে যে আমাদের সাপোর্টিং আইডিয়া, আইডিয়া নাম্বার 1। এর মধ্যে আমাদের একটা টপিক সেন্টেন্স লিখতে হবে। টপিক সেন্টেন্স মূলত হচ্ছে আপনি একটা বডি প্যারাগ্রাফে কি নিয়ে লিখতে চাচ্ছেন। যে ধরেন বর্তমানে অধিকাংশ মানুষ দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমায়, কি কারণে জমাইতে পারে, একটা হচ্ছে জব অপরচুনিটিস আছে, আরেকটা আছে হায়ার এডুকেশন। এই দুইটা হচ্ছে যে আমাদের মেইন আইডিয়া। এটা আমরা হচ্ছে সুন্দরভাবে অপিনিয়নের মধ্যে লিখে দিলাম। এখন এই যে হায়ার এডুকেশন যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের টপিক সেন্টেন্স বা সাপোর্টিং আইডিয়ার প্রথমটা। এর সাথে আমাদের সাপোর্টিং ডিটেলস থাকবে দুইটা। হায়ার এডুকেশনে কেন যাচ্ছে মানুষ, বাংলাদেশে হায়ার এডুকেশন বিদেশের হায়ার এডুকেশন বাংলাদেশের থেকে অনেক ভালো, বেটার অপরচুনিটিস আছে, জব আছে, প্র্যাকটিক্যাল লার্নিং আছে, এগুলাই তো ঠিক না বলেন? ভালো স্যালারি এক্সপেক্ট করতে পারি। এরপরে হচ্ছে যে আমাদের দুইটা লাইফ এক্সাম্পল, যে
বাস্তব ঘটিত কিছু এক্সাম্পল, যে অধিকাংশ মানুষ বিদেশ থেকে যখন যায় ভালো একটা ডিগ্রিতে বাংলাদেশে এসে তারা চাকরি করতে পারে, কথার কথা বলতেছি। সেম ভাবে সাপোর্টিং আইডিয়া টু, এটাও একই রকম, যে মানুষজন বিদেশে যায় এই বেটার অপরচুনিটিসের জন্য, যেরকম হেলথ, তারপরে বাকি যে মৌলিক অধিকারগুলো আছে, প্রাইমারি রাইটস যেগুলো আছে, সেগুলোর উপর বাইরের কান্ট্রিগুলো বেশি ফোকাস দেয়, মানুষ তখন খুব প্রিভিলেজড থাকে। এগুলা, এটা হচ্ছে যে আমাদের লাইভ এক্সাম্পলের মধ্যে হচ্ছে পড়তেছে। আচ্ছা, ডিসঅ্যাপ্রুভ সাইট কোনটা? এটা হচ্ছে যে আমাদের কন্ট্রাডিক্টরি প্যারাগ্রাফের মতো, যে আমরা এত কিছু অ্যাগ্রি করতেছি, এখন আমাদের কেন মানে বিদেশে যাব না এটা সম্পর্কে আমাদের লিখতে হবে। বাংলাদেশে যদি চিন্তা করি, বর্তমানে সিকিউরিটি ইস্যু আছে, পলিটিক্যাল যে ফিল্ডটা আছে সেটা হচ্ছে যে আনস্টেবল আছে, জাস্ট এই কারণে বাংলাদেশের থেকে বিদেশে যাওয়া হচ্ছে যে ভালো। লাস্ট হচ্ছে কনক্লুশন। এটুক পর্যন্ত কি আমরা ক্লিয়ার? ভাই বডি ফোরটা বুঝে নেই, একটু আচ্ছা, বুঝে বলবো। বডি ফোরটা হচ্ছে ভাই কন্ট্রাডিক্টরি প্যারাগ্রাফ। কন্ট্রাডিক্টরি প্যারাগ্রাফ বলতে, ধরেন আপনার কাছে দুইটা জিনিস আছে, দুইটা জামা আছে, একটা লাল জামা একটা কালো জামা। আপনি লাল জামা বেশি পছন্দ করেন, এটা নিয়ে আপনি দুইটা প্যারাগ্রাফে লিখবেন। কালো জামা পছন্দ কেন করেন না, এটা নিয়ে হচ্ছে যে আমাদের বডি ফোরে লিখতে হবে। বডি ফোর মানে আমি যদি এগ্রি করি তাইলে বডি ওয়ান আর টু তে লিখবো, হ্যাঁ, বডি টু আর থ্রি তে লিখবো। হ্যাঁ, আপনি যেটাই অ্যাগ্রিমেন্ট করেন বা ডিসঅ্যাগ্রি করেন সেটা হচ্ছে যে প্রথম দুইটাতে লিখবেন, অ্যাগ্রি যেটাতে করতেছেন। আর যেটাতে হ্যাঁ, ডিসঅ্যাগ্রি করতেছেন সেটা হচ্ছে যে আপনার বডি ফোরে। তাইলে তো ভাই অনেক প্রশ্ন তো দেখা থাকে এগ্রি ও ডিসএগ্রি দুইটা থেকে একটা চুজ করতে হবে। না, তো হ্যাঁ সেক্ষেত্রে লেখা থাকে যে, হ্যাঁ অবশ্যই লেখা থাকে যে অ্যাগ্রি এবং ডিসঅ্যাগ্রি। হ্যাঁ, হ্যাঁ, অ্যাগ্রির দুইটা পার্ট আমরা লিখছি, উম, ঠিক আছে, টু হ্যাঁ, এবং থ্রিতে লিখছি। এখন আমরা ফোরে এসে লিখবো যে কেন আমরা এটাকে ডিসঅ্যাগ্রি করতেছি। আলটিমেটলি কিন্তু আমরা এগ্রিমেন্টের পক্ষে কথা বলতেছি, বাট ডিসঅ্যাগ্রি কেন করতেছি, টোনটা থাকবে এরকম। বুঝতে পারছি। আর এমনিতে যদি ধরেন ভাই শুধু এগ্রি দিয়ে দিলাম, কারণ প্রশ্নে তো টাস্ক অ্যাচিভমেন্টে তো ওরা বলে দিছে এগ্রি ও ডিসএগ্রি, হ্যাঁ, তো আমি যদি বডি টু এইটাই। আর থ্রি তে শুধু এগ্রি লিখি তাইলে তো আচ্ছা, প্রবলেম হবে না। হ্যাঁ, এটাই এটাই হচ্ছে যে আমি আপনাদেরকে বলতেছিলাম যে বায়াসড তাহলে কিন্তু আর হলো না। আপনি যে একটা জিনিসের প্রতি আপনি যে আপনার ওটাকে কি বলে, যে এগ্রিমেন্টের প্রতি যে বায়াসড, সেই জিনিসটা কিন্তু তাহলে হচ্ছে যে আর থাকলো না। বুঝতে পারছি। তো বডি ফোর এটা কি সব প্রশ্নের মধ্যে লেখা যাবে ভাই? হ্যাঁ, এটা এখন বর্তমানে সব প্রশ্নের মধ্যেই হচ্ছে যে লেখা যাবে। ইভেনচুয়ালি ভাইয়া, এখন যেই কোশ্চেনগুলা হচ্ছে যে পড়তেছে, সেই কোশ্চেনগুলা অধিকাংশ সময়ই হচ্ছে যে এমনভাবে করতেছে যেন আপনার তিনটা বডি প্যারাগ্রাফ লিখতে হয়। মানে এই যে তিনটা বডি প্যারাগ্রাফ এটা লিখতে হয়, ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন সেটা তো হচ্ছে আলাদা। জি ভাই, বাট আমি তো এইটা ফার্স্ট আমি আজকে আপনার কাছ থেকে জানলাম, আমি এগুলা জানিনি আগে। আচ্ছা, সমস্যা নাই, এটা একবার জানছেন, নেক্সট টাইম থেকে হচ্ছে যে যখন লিখবেন তখন এভাবে হচ্ছে যে লেখা ট্রাই করেন। ঠিক আছে, এটা হচ্ছে যে প্রিমিয়াম রাইটিং এর মধ্যে পড়ে। আচ্ছা, রাইটিং টাস্ক 2 এর ক্ষেত্রে, এই রাইটিং টাস্ক 2 এর ক্ষেত্রে বা রাইটিং টাস্কের ক্ষেত্রে আমাদের আরো একটা ম্যান্ডেটরি জিনিস আছে, বলতে পারবেন কি? আচ্ছা, এটা হচ্ছে যে টেকনিক, এই টেকনিকটা আমরা পরে আসতেছি। আর এটা হচ্ছে যে আমাদের কিছু ওয়ার্ড লিস্ট। হুম, এখানে প্রায় 150টা মতো ওয়ার্ড আছে। 150টা কেন ওয়ার্ড আছে, মানুষজন তো আরো বেশি দেয় বা আরো কম দেয়, আমি 150টা ওয়ার্ড হচ্ছে যে আপনাকে এই কারণেই দিছি, এই সকল ওয়ার্ড কখনো না কখনো রাইটিং এর সময় আমরা আপনারা সবাই হচ্ছে যে ইউজ করি। আপনাকে তো আর খুব জটিল ওয়ার্ড বা মানে যেই ওয়ার্ড পরীক্ষায় লিখলে এক্সামিনারও বুঝবে না এরকম কোনো ওয়ার্ড শিখে তো আমারও লাভ নেই, আপনারও শিখে লাভ নেই। আপনারা টার্গেট করবেন এই 150 ওয়ার্ডের মধ্যে থেকে, একটু বলি ভাই, হ্যাঁ, 150 ওয়ার্ডের মধ্যে থেকে হাতে গোনা 15টা ওয়ার্ড একদম ঠোঁটের ডগায় নিয়ে রাখতে। এবং এই 15টা ওয়ার্ড কি হবে, 15টা ওয়ার্ড হবে হচ্ছে যে ঠিক এরকম, যে সব কিছুই জানিয়ে হচ্ছে যে ওখানে কভার হয়। যেরকম এই যে একটা ওয়ার্ডের কথা বলি, পালচিট্রুডেনাস, এর শব্দ, এর অর্থ হচ্ছে যে সুন্দর। আপনারা যখন স্পিকিং এর কথা বলতে, মানে স্পিকিং যখন করতে যাবেন, স্পিকিং একটা কমন কিউ কার্ড আছে না, যে ডিসক্রাইব আ বিউটিফুল প্লেস দ্যাট ইউ এভার ভিজিটেড, আছে কি না? ইয়েস ভাই। এখান থেকে আপনি হচ্ছে যে ওটাই করতে পারেন। লাস্টেরটা দেখি, স্পার্নিসিয়াস মানে হচ্ছে ক্ষতিকারক। জি ভাই। সেম ভাবে হচ্ছে যে এই করতে পারবেন, যে থ্রোয়িং প্লাস্টিক ইনটু দ্য সি ওয়াটার
ইজ আ পার্নিসিয়াস ফর আওয়ার এনভায়রনমেন্ট। জাস্ট এই যে ওয়ার্ডগুলো, এগুলো সবগুলোই হচ্ছে যে মানে আপার ব্যান্ডের ওয়ার্ড, 8.5, 8, 9 এগুলো ওয়ার্ড। জাস্ট 150টা ওয়ার্ড দেওয়া মানে এই না যে আপনাকে 150টা ওয়ার্ডই মুখস্থ করতে হবে, বাট আপনি এখান থেকে বেছে বেছে আপনার রাইটিংয়ের ক্রাইটেরিয়া অনুযায়ী, রাইটিংয়ের স্ট্রাকচার অনুযায়ী কিছু ওয়ার্ড ধরে রাখবেন। ইম্পেরিয়াল, ক্ষণস্থায়ী, ম্যালিসিয়াস, মধুর, এই সবগুলোই হচ্ছে যে রাইটিং এবং স্পিকিংয়ের ওয়ার্ড লিস্ট। ক্লিয়ার আমরা এই জিনিসটাতে? সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে যে লিঙ্কিং ওয়ার্ড, কানেক্টর, ট্রানজিশনাল ওয়ার্ড। মানুষজন মেলা কিছু এটাকে বলে, ভাই আমি এটাকে লিঙ্কিং ওয়ার্ড বলি, যে একটা লাইনের সাথে আরেকটা লাইনে লিঙ্ক করে দেওয়া। এই লিঙ্কিং ওয়ার্ড আমরা সবাই জানি, খুবই সহজ লিঙ্কিং ওয়ার্ড, অ্যাজ এ রেজাল্ট, হেন্স, দাস, ফর এভার, সরি দেয়ার ফর, হাউ এভার, ফার্দার মোর। বাট সমস্যাটা কোথায় জানেন? কোনটার পরে কোনটা হবে সিকুয়েন্সিয়ালি এই লিঙ্কিং ওয়ার্ডগুলো যদি না বসাই, ওখান থেকে আমাদের একটু একটু করে মার্ক কাটা যাবে। যেরকম মোর ওভারের পরেই যদি আপনি হচ্ছে যে ফার্দার মোর দেন, ইটস ওকে, বাট মোর ওভারের পরে যদি আপনি ফার্দার মোর না দিয়ে অন্য কিছু দেন, এখানে কিন্তু একটা হচ্ছে যে ঝামেলা হবে। কোথায় অ্যাজ এ রেজাল্ট ইউজ করতে হবে, কোথায় হচ্ছে যে অন্য একটা লিঙ্কিং ওয়ার্ড ইউজ করতে হবে, হাউএভার কোথায় ইউজ করতে হবে, এই জিনিসগুলো হচ্ছে যে আমরা আমাদের রাইটিং যে ডিসকাশন আছে এই ডিসকাশনে হচ্ছে ব্রিফলি আপনাদের সামনে তুলে ধরবো। আচ্ছা, মানে এগুলো বুঝিয়ে দিবেন ক্লাসে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা। কাইন্ডলি হচ্ছে যে একটা স্ক্রিনশট তুলে রাখেন এখানে। আমাদের মধ্যে অনেকেই আছে যে সম্ভবত এই ক্লাসের পরে তাদের আর হদিস পাওয়া যাবে না, বাট মানে আমার সান্নিধ্যে জানি আপনারা সবসময় থাকেন। এই 10টা ওয়ার্ডের বাইরে ভাইয়া রাইটিং টাস্ক 2-তে কোশ্চেন আসার কোনো পসিবিলিটি নেই। এই 10টা টাস্ক বা 10টা টপিক বা কন্টেন্ট যদি আপনারা একটু ভালোভাবে পড়ে নেন, আপনারা মাক্কার পড়তে পারেন, আপনারা হচ্ছে যে সিমন্স পড়তে পারেন, আপনারা যেটা ইচ্ছে সেটা পড়তে পারেন, বাট এই 10টা ওয়ার্ড, মানে 10টা ওয়ার্ড বলতেছি, 10টা টপিক যেন আপনার পরীক্ষার আগে কভার হওয়া থাকে, যেন থাকে, তাহলে আপনি পরীক্ষার সময় নির্দ্বিধায় এক্সাম দিবেন, বসবেন, 30 মিনিট 35 মিনিটের মধ্যে আপনার রাইটিং টাস্ক 2টা শেষ। এবার আসি হচ্ছে যে জাতীয় ওষুধ, সেটা হচ্ছে আইডিয়া। সেমভাবে এখানে সকল আইডিয়ার হচ্ছে যে লিস্ট আছে। আমাদের ফার্স্ট ক্লাস যেদিন স্টার্ট হবে সেই ক্লাসে হচ্ছে যে এই সম্পূর্ণ পিডিএফটা এবং আরও সাথে কিছু পিডিএফ আছে, সেই পিডিএফটা হচ্ছে যে আমরা আপনাদেরকে প্রোভাইড করে দেবো। এখানে যে রাইটিংয়ের 10টা টপিক দেখলাম, সেই 10টা টপিকের উপর আজ পর্যন্ত যতগুলো কোশ্চেন আসছে, সেটার ধরেন যে 80%, 100% বলা তো মিথ্যা কথা বলা হবে, 80% কোশ্চেনের থেকে আমরা এই যে টপিকগুলো হচ্ছে যে দিছি। এবং কখনো কি আপনারা এটা গুনছেন যে কতগুলো সেন্টেন্স হয় রাইটিং টাস্কে? হ্যাঁ, রাইটিং টাস্কের ক্ষেত্রে এই 16-17 সেন্টেন্স যদি হয়, তাহলে হচ্ছে যে মোটামুটি ধরা হয় যে আপনার রাইটিং টাস্কটা ওভারঅল কমপ্লিট। তাহলে আমাদের মানে মেন্টালিটি এরকমই সেট করা দরকার, আমি রাইটিং টাস্কের জন্য 20টা সেন্টেন্স স্ট্রাকচার করব প্রত্যেকটা কিসের জন্য, প্যারাগ্রাফের জন্য। এই সেন্টেন্স স্ট্রাকচারগুলা আমি যেন পরীক্ষা এক্সিকিউট করে দিয়ে আসতে পারি, এর জন্য আমি প্র্যাকটিস করব। কারণ আমরা কেউই জানি না যে আমাদের নেক্সট যা এক্সাম আছে সেই এক্সামে কি আসবে রাইটিং টাস্ক 2-তে, ঠিক কিনা? আপনারা যাদের 1 মাস পর পরীক্ষা, 2 মাস পর পরীক্ষা, আপনারা তো বলতে পারবেন না যে আপনাদের কি এক্সামে পরীক্ষাতে কি রাইটিং টাস্ক আসবে। বাট আপনারা যদি এইটুক চিন্তা করে নিয়ে যান যে হ্যাঁ, যেই রাইটিংয়ে আসুক না কেন, আমি 17টা সেন্টেন্সের গ্রামাটিক্যাল সেন্টেন্স স্ট্রাকচারের বাইরে কোনোভাবে পা বাড়াবো না। আমার 17টা সেন্টেন্স আছে, আমার 10টা হচ্ছে যে 10 থেকে 15টা হচ্ছে যে ওয়ার্ড আছে, আমি জানি যে লিঙ্কিং ওয়ার্ড কখন কোথায় ইউজ করতে হয়, আইডিয়া ভাই আমার শিট আছে, এবার আসো কি কি কোশ্চেন আসবে, তুমি এবার আসো। এরকম হয়ে গেলে কি আপনাদের মানে বড় একটা যে ঝামেলার যে দিক, সেটা কি কমে গেল না? বলেন তো। ইয়েস ভাই, কারণ স্কিল থাকলে যে কোনো প্রশ্নই সলভ করা যে কোনো প্রশ্নই পসিবল। সলভ করা হচ্ছে যে পসিবল। আচ্ছা, কিছু কিছু স্কিলটাই মেইন। আচ্ছা, কিছু কিছু জায়গায় আছে বা কিছু কিছু জায়গায় আছে যে আপনাকে টেস্ট এভাবেই তারা করবে যে মানে এরকম একটা কোশ্চেন আসে যে কোশ্চেন কখনো আসবে আপনি চিন্তাও করেন না, খুব ইজি কোশ্চেন, মানে এই কোশ্চেন সবসময় আসছে। ওই সমস্ত কোশ্চেনের ক্ষেত্রে বড় যে ট্র্যাপটা থাকে সেখানে থাকে হচ্ছে যে আপনার সেন্টেন্স ভ্যারিয়েশন কতটুকু ইউজ করছেন
প্লাস আপনি ভোকাবুলারি হচ্ছে কি পরিমাণ ইউজ করছেন। কি পরিমাণ বলতে ভয় পেন না, একটা রাইটিং টাস্ক আপনি নিজে থেকেও যদি চান 7 থেকে 8টার বেশি ভোকাবুলারি আপনি ইউজই করতে পারবেন না। আপনি যদি নিজেও চান যে না আমি 15টা শিখছি 15টা ইউজ করবো, আপনি পারবেনই না। বাই টেমপ্লেট ব্যবহার করে কেমন স্কোর পাওয়া যায় সর্বনিম্ন? ভাইয়া কাইন্ডলি একটু ভালোভাবে বলতে হবে, আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। বলছি যে বাই রাইটিং এ টেমপ্লেট ব্যবহার করে সর্বনিম্ন কত স্কোর পাওয়া সম্ভব? টেমপ্লেটের কথা বলতেছেন? জি জি। আচ্ছা, টেমপ্লেটের ক্ষেত্রে ভাইয়া হচ্ছে ভ্যারি করবে, মানে সহজ সহজ মানে যেটা টেমপ্লেটের ক্ষেত্রে হচ্ছে যে ভ্যারি করবে। যদি আপনাকে টেমপ্লেটে দেখে যে আপনি বেশ কিছু ভালো ভোকাবুলারি ইউজ করছেন, সেন্টেন্স স্ট্রাকচার একটু ভেরিয়েশন আছে, তাহলে হচ্ছে যে গ্রো হবে। ইভেন আমি আমার এই কোর্সে যারা হচ্ছে যে রাইটিং এ একদমই হচ্ছে দুর্বল, ইভেন মানে তারা 7-7 কিসের সেভেন সাউন্ড আসছে? রাতুল ভাইয়া কাইন্ডলি একটু মিউট করবেন প্লিজ। যে ধরেন 7-7 এভাবে এরকম চায় না, তারা যদি 6 পায় তাহলে তাদের 6 থেকে 6.5 পায় তাহলে তাদের ইনাফ। আমি তাদেরকে হচ্ছে যে টেমপ্লেট আমি সাজেস্ট করে দিব, সমস্যা নেই। ওটার বিষয়ে কি বলতে ভাই চাচ্ছেন? আমার টেমপ্লেটের যে বিষয়টা এটা নিয়ে অনেক একটু আমার দ্বিধাগ্রস্ত আছে। যেমন ধরেন আমি অনেক ভাবে শুনছি যে টেমপ্লেট ইউজ করলে নাকি বিলো 5, অনেকে 4.55 এইরকম পায়। না তো দেখেন, টেমপ্লেটের উপর ডিপেন্ড না হয় না 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 আমি এটা। বলি হ্যাঁ, যে আমি আমি এখানে একটা জিনিস হচ্ছে যে বলি, টেমপ্লেট থাকলে হচ্ছে যে স্কোর কম পায়, এটা এটা হচ্ছে যে খুবই স্বাভাবিক। আপনারা নিজে চিন্তা করেন, ধরেন আপনি একটা গরু রচনা পড়ছেন, দেখাও গরু রচনা পড়ছেন, আপনি একটা রচনায় পড়ছেন, এখন ওই আপনার টিচার আপনাকে ওই দিয়ে দাগায় দিচ্ছে যে গরু বাদে যে কোনো জিনিস আসলে তুমি হচ্ছে যে এটা নিয়ে লিখবা। এখন আপনার পরীক্ষায় আছে হচ্ছে যে মাই ফেভারিট টিচার, এখন কি আপনি গরু রচনার মধ্যে মাই ফেভারিট টিচার লিখতে পারবেন? না না না, এটা তো ঠিক আছে, বুঝতে পারছি। আমার আমার প্রশ্ন নাম্বার ছিল সমস্যা নেই। এরকম ভাই, এটা মানে একটা ফরম্যাট কি ধরেন ওই যে কিছু হাই রেঞ্জ ভোকাবুলারি এক্স্যাক্টলি, ইউজ ইউ ইউ করা গট আর কি। মাই পয়েন্ট। হ্যাঁ, ফরম্যাট, এই ফরম্যাটটাই হচ্ছে আপনাদেরকে শিখাবো। ফরম্যাট যদি ইউজ করেন না, তাহলে হচ্ছে যে ওই এক্স্যাক্টলি ভাবে টেমপ্লেটটা ঠিক ফলো করা হয় না। যেরকম আপনারা যেরকম এখানে বলছেন যে 16টা সেন্টেন্সের মধ্যে 5টা সেন্টেন্স আছে যেটা হচ্ছে প্রেডিক্টেড, মানে আপনারা যদি 5টা সেন্টেন্স পড়ে যান, 5টা সেন্টেন্স হ্যাঁ। আপনি ওখানে ডাইরেক্ট ইউজ করতে পারবেন, যে কোনো হোক না কেন। বাকি যে আপনার এই 11টা সেন্টেন্স আপনাকে একটু মাথা খাটায় লিখতে হবে। আপনি যদি চান যে না আমি ভাই কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করতে পারি না, আপনারা কম্পাউন্ড ইউজ করেন, যেরকম বাট অ্যান্ড সো এগুলো দিয়ে, তাও বাট কিন্তু হবে। কন্ডিশনাল প্যাসিভ এগুলো এক্স্যাক্টলি, কন্ডিশনাল সেন্টেন্স ইউজ করতে পারেন, আপনারা ডিগ্রি ইউজ করতে পারেন, আপনার যে হাই ভোকাবুলারি কমপ্লেক্স ইউজ করতে হবে, অ্যাটলিস্ট যদি না পারেন কি করবেন বলেন? কিন্তু আমার আমার একটা ফ্রেন্ড ভাইয়া, ও মানে রাইটিং খুব একটা ভালো না, কিন্তু ও কমপ্লেক্স সেন্টেন্স লিখে 6 পাইছে, বুঝছেন? খুবই হুম বাজে রাইটিং, তবে হুম অনেক কমপ্লেক্স সেন্টেন্স লিখছে টাক্স টু তে, বুঝছেন? টাচ ও টু দে, আমাকে বলছে। এটাই এটাই। তবে ভাই ওই অনেক কমপ্লেক্স সেন্টেন্স লিখছে এটাও না, ভেরিয়েশন রাখতে হবে, যেরকম আপনি ডিগ্রি ইউজ একটা করবেন। মিক্স রাখছে, ধরুন কন্ডিশনাল ইউজ করছে, পেসি বিভিন্ন টেন্স মানে মিক্স করে লিখছে, বুঝছেন? এটাই, আহ, যদি মিক্স করে লিখতে পারেন আপনারা মোটামুটি ভাবে ভালো একটা স্কোর পাবেন। তবে এই লিখা পারার সাথে যদি আপনারা একটু মাথা খাটাইতে পারেন যে আচ্ছা ঠিক আছে ভাইয়ার ক্লাসটা একটু করি মনোযোগ দিয়া, একটু মাথা যদি খাটাইতে পারেন, দেখবেন যে এই 6টাকে 6.5 আপনারা কনভার্ট করতে পারেন। কারণ আপনারা যখন লিখবেন তখন তো আপনারা ভোকাবুলারি ইউজ করতে পারবেন, আপনারা সেন্টেন্স পারবেন না এটা আমি মেনে নেই, কিন্তু আপনারা 15টা শব্দ মাথায় রাখতে পারবেন না। এই জিনিসটা জি কি, জি জি। এই জিনিসটা কি আদৌ মানা সম্ভব? তো আর আইডিয়া তো, ভালো একটা আইডিয়া যদি দুইটা যদি থাকে, রাইটিং টাস্কটা যদি ভালো থাকে, তাহলে হচ্ছে যে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, যিনি লিখছেন সেই মহাশয়ের নাম হচ্ছে যে সিয়াম আহমেদ। এটা হচ্ছে যে আমার বিগত ব্যাচের, বিগত খুব বেশি না, রোজা আর ঈদের সময়কার ব্যাচের। এই তার হোমওয়ার্ক নাম্বার ছিল ভাইয়া ক্লাস কখন কখন হবে বলে আর দিব কিবার? বলে দিব ভাই, একটু শেষ করি ডেমো ক্লাসটা, আমি ডিসকাস করে দেব, ব্রিফলি ডিসকাস করে দেব, চিন্তা করেন, একটু ধৈর্য সহকারে একটু সাথে থাকেন। আচ্ছা, হোমওয়ার্ক নাম্বার হচ্ছে যে ভাই 12। তো এই কোশ্চেনগুলো হচ্ছে যে আমারই দেওয়া আর কি। কোশ্চেনটা হচ্ছে যে একটু পড়েন, যে সাম পিপল থিঙ্ক দ্যাট কমিউনিটি সার্ভিস ইজ আ বেটার পানিশমেন্ট দেন প্রিজন ফর মাইনর ক্রাইমস। আচ্ছা, ডিসকাস বোথ ভিউ অ্যান্ড ওপিনিয়ন। ডিসকাস বোথ ভিউ ওপিনিয়ন, নিডলেস টু সে যে বর্তমানে খুব একটা হট টপিক। মোটামুটি এখান থেকে হচ্ছে যে কোশ্চেন বারবার বারবার করে রিপিট হয়। এই কোশ্চেনটা আমরা কি সবাই বুঝতে পারছি?
এইটুক পর্যন্ত। যে বুঝতে পারি না ভাই আমার একটু বলেন, এখানে বুঝার জন্য আসছে। ঠিক ভুল এগুলো পরের কথা, এগুলো আপনার এক্সামে হলে যায় ওখানে ডিল করবেন, এখানে বুঝে যান বেশি। এটা হচ্ছে কিছু মানুষ মনে করে এই কিছু এই সার্ভিস যদি ভালো না তার জন্য জেল হুম। ক্রাইম করা হবে, তার বিরুদ্ধে ক্রাইম করা হবে, তারপর জেলে দেওয়া হবে। এটা নিয়ে আমার মতামত না, একটু একটু বুঝতে পারি না ভাইয়া, আরেকটু ক্লিয়ার করে বলেন, একটু বলেন কাইন্ডলি। আচ্ছা ঠিক আছে, কমিউনিটি সার্ভিস যেগুলো আছে, কমিউনিটি সার্ভিস কি, যেরকম ভলেন্টিয়ার ওয়ার্ক বা কোনো একটা কমিউনিটির জন্য কাজ করা। কমিউনিটির জন্য কাজ অনেক রকমই হতে পারে, যেরকম হচ্ছে প্লাম্বিং, সুইপার, এই এরকম হচ্ছে যে কাজ করা বড় কোনো পানিশমেন্ট থেকে ভালো প্রিজনারদের জন্য। তো এই বিষয়ে আপনাদের মতামত কি? দেখেন আপনারা রাইটিং দেখলে হচ্ছে যে ভালোভাবে বুঝতে পারবেন। এই রাইটিংয়ের ক্ষেত্রে কয়েকটা জিনিস আছে, যেরকম হচ্ছে যে আমাদের এখানকার স্ট্রং ইন্ট্রোডাকশন লাগবে। একটা রাইটিং লেখার ক্ষেত্রে আমাদের ইন্ট্রোডাকশন লাগবে, এটাকে আমরা বলি হচ্ছে গ্র্যাবার, মানে যার মাধ্যমে আপনি অডিয়েন্সকে গ্র্যাব করবেন বা আপনার টিচারকে আকৃষ্ট করবেন যে ভাই আমার লেখাটা একটু পড়ো, আমি ভালো স্টুডেন্ট, আমার ভাই লেখাটা একটু পড়ো। থিসিস স্টেটমেন্ট, বায়াস আর্গুমেন্ট, কন্ট্রাডিক্টরি আইডিয়া, রিয়াল এক্সাম্পল, ভোকাবুলারি, কানেক্টর, সেন্টেন্স ভেরিয়েশন। উনি মোটামুটি সব কিছুই হচ্ছে যে ঠিক লিখছেন, মোটামুটি না ভালোভাবে ঠিক লিখছেন। দেখেন, সাম আর্গিউ দ্যাট কমিউনিটি সার্ভিস ইজ মোর ইফেক্টিভ পেনাল্টি দেন প্রিজনার imprisonment ফর মাইনর অফেনার্স। এটু কোন সেন্টেন্স বলেন তো? এটা কমপ্লেক্স কম্পাউন্ড না ডিগ্রি? এটা তো ভাই কম্পারিজন করছে। কম্পারেটিভ ডিগ্রি ভাই। এক্স্যাক্টলি 100% ট্রু। এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, দেন আছে জি ভাই। কম্পারেটিভ ডিগ্রি। দেখছেন উনি শুরুই কিন্তু করছে অ্যাটেনশন সিক করার জন্য, নেওয়ার জন্য যা যা করা দরকার উনি শুরুই করছে হচ্ছে ডিগ্রি দিয়ে। এটাই হচ্ছে যে চাচ্ছে যে ডিগ্রিতে। এরপরে এরপরে আমাদের কি ছিল, আমাদের রাইটিং টাস্কটা যদি হচ্ছে যে একটু ওপেন করি, একটা সেকেন্ড। হ্যাঁ ভাই, আমাদের প্রথম যে প্যারাফ্রেজ সেই প্যারাফ্রেজ আমরা ডান। আচ্ছা, এরপরে আমাদের কি আছে, ওপিনিয়ন ওপিনিয়ন। চাইছে এবং দুইটা মেইন আইডিয়া চাইছে। কিরে একটা অন হইলে আরেকটা অন হয় না কেন? আচ্ছা আচ্ছা, অপিনিয়নের মধ্যে কি লিখছে যে দেখেন, ইন মাই অপিনিয়ন কমিউনিটি সার্ভিস বলে দিছে যে ইন মাই অপিনিয়ন মানে অপিনিয়ন, যে কমিউনিটি সার্ভিস ইজ নিডেড এ বেটার অল্টারনেটিভ অ্যাজ প্রমোট রিহ্যাবিটেশন অ্যান্ড রিডিউস প্রিজনস ওভার ক্রাউডিং। এই যে দেখছেন প্রমোট রিহ্যাবিটেশন, এটা হচ্ছে যে একটা আইডিয়া। এই আইডিয়াটাকে একটু কালার করি, বুঝতে পারবেন, কালার হয় না। আরেকটা হচ্ছে রিডিউস প্রিজনস ওভার ক্রাউডিং, এই দুইটা হচ্ছে তার মেইন আইডিয়া। হোয়ারাস প্রিজনস মে নট অলওয়েজ সুইটেবল ফর প্রিটি ক্রাইম। প্রিটি শব্দের অর্থ হচ্ছে ছোট। ঠিক আছে, আমাদের অপিনিয়ন শেষ। নেক্সট কি ছিল, নেক্সট ছিল হচ্ছে যে থিসিস স্টেটমেন্ট। থিসিস স্টেটমেন্ট বেসিক্যালি কি, এখন হচ্ছে যে আপনারা দেখবেন, দেখেন, দিস এসে উইল ডিসকাস বোথ পার্সপেক্টিভস। আমরা আমাদের এসেতে দুইটা পার্সপেক্টিভই হচ্ছে যে ধারণা করব, দুইটা পার্সপেক্টিভই হচ্ছে যে দেখব। দুইটা পার্সপেক্টিভ কি, এই যে যে সাম পিপল যেটা বলতেছে যে কমিউনিটি সার্ভিস দেওয়াটা ভালো, এটা কি আদৌ ভালো নাকি খারাপ? এই যে দুইটা দিক আছে, ভালো এবং খারাপ, সেই দুইটা দিক দেখব বিফোর কনক্লুডিং ইন ফেভার অফ কমিউনিটি সার্ভিস। কমিউনিটি সার্ভিসের কনক্লুড করার আগে, শেষ করা উপসংহারে যাওয়ার আগে আমরা এটা দুইটা দেখব, এবং উপসংহারে আমরা হচ্ছে যে মূল বক্তব্যটা আসলে দিব। ইন্ট্রোডাকশন নিয়ে আর কোনো সমস্যা আছে? জি না ভাই, আচ্ছা, সেকেন্ড জিনিস তবে দেখি। পুরোপুরি clear হয়নি ভাই। আচ্ছা, সেকেন্ড জিনিস দেখি, একটা হচ্ছে যে আমাদের অপিনিয়ন সেন্টেন্স দিছে। অপিনিয়ন সেন্টেন্সে এটাই আমাদেরকে বলবে যে এই যে বডি প্যারাগ্রাফ যেটা আছে, এই বডি প্যারাগ্রাফে আমরা কি নিয়ে লিখব। আচ্ছা দেখেন, ওয়ান মেজর অ্যাডভান্টেজ, অনেকগুলো অ্যাডভান্টেজ আছে কমিউনিটি সার্ভিস দেওয়ার জন্য। এর মধ্যে প্রথম যে অ্যাডভান্টেজ, ওয়ান মেজর অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে যে রিজেনারেট ইনটু সোসাইটি। সেটা হচ্ছে যে সোসাইটিতে তাদেরকে রিজেনারেট করতে পারে।
এই রিজেনারেট সোসাইটি কি রিহ্যাবিটেশনের সিনোনিয়াম না ভাইয়া বলেন তো? পুনর্বাসন। জি ভাই। আচ্ছা, আনলাইক প্রিজনস, এটা হচ্ছে আমাদের সাপোর্টিং আইডিয়া। এই যে এটা হচ্ছে যে আমরা যে কথাটা বললাম এটার জন্য আমাদের সাপোর্টিং আইডিয়া। যেরকম ভাই আজকে আপনি কি ক্লাস করবেন? না ভাই আমি করব না। আপনার টপিক সেন্টেন্স, ভাই আমি ক্লাস করব না। কেন করবেন না? আজকে ভাই আমার শরীরটা খারাপ। শরীর খারাপ, এটা হচ্ছে আপনার সাপোর্টিং আইডিয়া। আচ্ছা, ডিটেলস মানে আইডিয়াটাকে ডিটেলস করো। হ্যাঁ, আইডিয়া কি কি ডিটেলস করছে যে আইসোলেটেড থাকি ইন্ডিভিজুয়াল এক্সপোজ দেম টু হার্ডেড ক্রিমিনালস, কমিউনিটি সার্ভিস অ্যালাউ অফেন্ডার কন্ট্রিবিউট পজিটিভলি, এখানে তাদের পজিটিভলি হচ্ছে যে কন্ট্রিবিউট করার সুযোগ দেয়, রিফ্লেক্টিং অন দেয়ার অ্যাকশন, যেখানে তাদের অ্যাকশন যেগুলো আছে সেগুলোকে হচ্ছে যে রিফ্লেক্ট করে। একজন প্রিজনার খুন করছে, ধরেন খুন তো বড় ক্রাইম, বাট ছোট ক্রাইম ধরেন পকেট মারছে, কিন্তু সে যখন কমিউনিটি সার্ভিস করবে তার ওই সার্ভিসের মাধ্যমে তার পজিটিভ যে অ্যাটিটিউড সেটা বের হয়ে আসবে। এবং এটা হচ্ছে একটা সুন্দর এক্সাম্পল দিছে, নরওয়ের এক্সাম্পল, একটু দেখে নিন। আচ্ছা, আরেকটা বেনিফিট বলতে কি আছে সেটা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল যে বার্ডেন আছে সেই বার্ডেন থেকে অনেকেই হচ্ছে যে মুক্তি পান কমিউনিটি সার্ভিসের মাধ্যমে। এই যে ফাইন্যান্সিয়াল যে বার্ডেন সেটা হচ্ছে যে হয়, যেরকম জেলার মাইনর অফেন্ডার্স স্ট্রেন্স রিডিউস অ্যান্ড ইনক্রিজ ট্যাক্স পেয়ার কস্ট ওয়ার কমিউনিটি সার্ভিস ইজ কস্ট ইফেক্টিভ। কমিউনিটি সার্ভিস হচ্ছে কস্ট ইফেক্টিভ। যে ধরেন 10 জন লেবারকে যদি আপনি টাকা দিয়ে ভাড়া করে আনেন আর 100টা প্রিজনারকে যদি সেম কাজ করতে দেন, তাহলে কি লেবারের কস্টটা আর কি হলো না? ঠিক আছে। এবং সেকেন্ড হচ্ছে যে একটা এক্সাম্পল আমি বলছিলাম যে লাইফ এক্সাম্পল দিতে হবে, দিলে ভালো, যদি না পারেন কি করবেন, বাট লাইভ এক্সাম্পল দিলে ভালো। এখানে একটা নরওয়ে এবং ইউকে, এটা দুইটাই একদম রিয়াল এক্সাম্পল। আচ্ছা, সেকেন্ড হচ্ছে যে আমাদের কন্ট্রাডিক্টরি আইডিয়া। আচ্ছা, স্ট্রং ইন্ট্রোডাকশন গেছে, থিসিস স্টেটমেন্ট গেছে, এখন আসেন একটু কন্ট্রাডিক্টরি আইডিয়াটা হচ্ছে দেখি, আর রিয়াল এক্সাম্পলও গেছে। কন্ট্রাডিক্টরি আইডিয়াটা হচ্ছে যে দেখি, দেখেন, হাউ এভার সাম বিলিভ প্রিজন ইজ নেসেসারি টু ডিটার ক্রাইম অ্যান্ড ডেলিভার জাস্টিস, দে আর্গিউ। দেখছেন হাউ এভার মানে কি বলেন তো? সেন্টেন্সটা পজিটিভলি ঘুরে গেল না? যাই হোক, সেন্টেন্সটা কিন্তু এখন হচ্ছে যে ঘুরে গেল। আচ্ছা, দে আর্গিউ দ্যাট উইদাউট স্ট্রিক্ট পানিশমেন্ট, যদি স্ট্রিক্ট পানিশমেন্ট না দেওয়া হয়, অফেন্ডার্স মে নট টেক কেয়ার দ্য ক্রাইম সিরিয়াসলি। যে ভাইয়াটা বলছেন যে কন্ট্রাডিক্টরি আইডিয়া কি, এটাই হচ্ছে যে কন্ট্রাডিক্টরি আইডিয়া, যে আহ, যদি আমরা ক্রাইমকে যদি ঠিকঠাকভাবে পানিশ করতে না পারি তাহলে এটা সিরিয়াসভাবে হচ্ছে যে নিবে না আর কি কেউ। ফর এক্সাম্পল, ইন সাম স্ট্রিক্ট জুডিসডিকশন ইভেন মাইনর থেফট ক্যান বি লিড ইমপ্রিজনমেন্ট টু সেট এক্সাম্পল অফ আদার্স। চোরে মানে ধরেন কেউ যদি হচ্ছে চুরি করে তাকে জেলে আর কি দিয়ে দিতে হয়, যেন অন্যান্য জেলাররা তাকে দেখে শেখে, বা অন্যান্য যারা মানুষ আছে শেখে যে পরিণতি এটা হবে। এটা হচ্ছে আমাদের কন্ট্রাডিক্টরি আইডিয়া। এবং এই কন্ট্রাডিক্টরি আইডিয়ার মাধ্যমে আমরা এখানে কিন্তু একটা বায়াসডনেস কাজ করতে পারছি, যে হ্যাঁ এইটা যেটা আছে সেটাই হচ্ছে যে ভালো ইমপ্রিজনমেন্টের জন্য। লাস্টে হচ্ছে যে কনক্লিউশন, এটা হচ্ছে যে ক্লিনচার বলে, যে এখন হচ্ছে আপনি অডিয়েন্সটাকে ছেড়া দিবেন যে হ্যাঁ আমার লেখা এখানেই শেষ। ইন কনক্লুশন, while prisons may seem like a stronger determined, community service offers more constructive solution by rehabilitating offenders, erasing society cost. Therefore এখানে কিন্তু বলেই দিছে যে এখানে মোর কনস্ট্রাকটিভ সলিউশন কি হবে, সলিউশন হচ্ছে যে এই দুইটা, এই যে প্রথমে যেটা আমরা দিয়েছিলাম সেই দুইটাই হচ্ছে যে এখানে হচ্ছে যে আমরা দিছি। Therefore for minor crime community service should be prioritized over incarceration. বুঝতে পারছি? জি ভাই। আচ্ছা, বলে রাখা ভালো যে উনি হচ্ছে রাইটিং এ 7.5 পাইছিলেন। এর জন্য হচ্ছে যে বললাম যিনি লিখছেন আর কি সিয়াম, উনি হচ্ছে যে রাইটিং এ 7.5 পাইছিলেন। আপনার স্টুডেন্ট? হ্যাঁ, আমার স্টুডেন্ট। আচ্ছা ভাইয়া, এইরকম ভোকাবুলারি মানে হচ্ছে যে কেমনে জেনারেট করতে হয়, যে কোথায় আমি কিভাবে ভোকাবুলারিটা ইউজ করব? হ্যাঁ, এই যে দেখতেছেন জি। এখান থেকে দেখবেন। না ঠিক আছে ভাইয়া, এটা বুঝলাম, এটা মুখস্থ করার পরে এটার তো ইউজটাও জানা লাগবে ভাইয়া, ওটা কেমনে করতে আচ্ছা, হয় আর কি? দেখেন এখানে আমার একটা স্টুডেন্টের হচ্ছে যে এক্সাম্পল এখানে দেই, সেটা হচ্ছে যে আপনি যখন রাইটিং লিখবেন, রাইটিং
একটা দুইটা তিনটা চারটা পাঁচটা লেখার পরে ওইখানে হচ্ছে যে একটু আইডেন্টিফাই করবেন যে কোন ভোকাবুলারিগুলো আমি বেশি পরিমাণ ইউজ করি। আমি যখন আপনাদের মতো স্টুডেন্ট ছিলাম, ইম্পর্টেন্ট, প্রিভিলেজড, তারপরে আরও কিছু ভোকাবুলারি আছে, অ্যাডভান্টেজ, ব্ল্যাক, ডার্ক সাইড, এই ভোকাবুলারিগুলো বেশি ইউজ করতাম। আমি কি করছি, ওই জাস্ট ভোকাবুলারিগুলার সিনোনিয়াম ইউজ করছি। রাতারাতি তো আপনার রাইটিং আমি আপনাকে শিখাইতে পারবো, বাট আপনার যে একদম রুট লেভেল, গ্রাস রুট লেভেলের স্ট্রাকচার, এটা তো আমি আপনাকে কখনোই চেঞ্জ করতে পারবো না, কেউই চেঞ্জ করতে পারবে না। আপনি আপনার গ্রাস রুট লেভেলের স্ট্রাকচার রাখাই এই যে ভোকাবুলারি যেগুলো বেশিরভাগ রিপিট হয়, যেরকম 10টা যদি এসে লেখেন আপনি নিজেই আইডেন্টিফাই করতে পারবেন 10টা এসেতে 5 রকমের ভোকাবুলারি আপনার বেশি পরিমাণ রিপিট হয়। জাস্ট ওই ভোকাবুলারিগুলার C1 লেভেল বা C2 লেভেল যেটা আছে সেটা হচ্ছে যে শিখা নেবেন। এটা একটা করতে পারেন। দ্বিতীয় জিনিস হচ্ছে যখন ভোকাবুলারি পড়বেন ওর সাথে সেন্টেন্স জেনারেশন হচ্ছে যে দেখা নেবেন, যে এই যে ভোকাবুলারি পড়লাম সেটা হচ্ছে যে সেন্টেন্স আকারে কিভাবে হয়, দুইটা, যেটা হচ্ছে যে আপনার সুবিধা মনে হয়। তবে আমি প্রথম যেটা হচ্ছে যে আমার একটা স্টুডেন্ট ও হচ্ছে যে করতো, আমার কাছে এটা হচ্ছে যে বেটার মনে হয়েছে। আপনাদের এই শিট যদি হচ্ছে যে মানে আপনারা যখন এই শিটটা পাবেন তখন হচ্ছে যে ভোকাবুলারি যে আলাদা পিডিএফ আছে এটা আপনার টেবিলের সামনে রেখে দিবেন। যখন আপনারা রাইটিং লিখবেন, 3টা রাইটিং লিখবেন, দেখবেন যে এর পরের থেকে ভোকাবুলারি অটোমেটিক আপনার মনে আসবে। যখন এই 3টা মানে রাইটিং যখন ফার্স্ট লিখবেন আপনারা একটু মানে চোখ কান খোলা রাখবেন যে কোথায় কোথায় আমরা অ্যাডভান্স ভোকাবুলারি হচ্ছে যে ইউজ করতে পারি। জাস্ট সেখানে সেখানে আমরা অ্যাডভান্স ওই ভোকাবুলারিগুলো হচ্ছে যে ইউজ করব। আমি আবারও বলতেছি 250টা ওয়ার্ডের মধ্যে মানে যদি আমার বিধাতা এসেও বলে যে 7টা ভোকাবুলারি ইউজ করতে পারবে না, এটা আমি মানবই না। 250টা ওয়ার্ড আছে, সেখানে তো আপনি 250টা ওয়ার্ড কেউ কখনোই লিখতে পারে না, তার বেশি যায় 270টা, 260টা, 80টা, কেউ 300টার উপরও লেখে। আপনি যাই লেখেন না কেন 7টা ভোকাবুলারি আপনি ইউজ করতে পারবেন, আপনি যত লো গ্রেডেড স্টুডেন্ট হন না কেন ভাই। বুঝাইতে পারছি? 7টা ভোকাবুলারি জাস্ট। ভাই শোনেন, ভোকাবুলারি বেশি শেখার থেকে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি ওটা ঠিক জায়গায় ইউজ করতে পারেন কিনা। পরীক্ষার হলে যখন যা বসবেন, যখন ওই আপনাকে ইসে বলবে যে ইওর টাইম স্টার্ট নাও, মাথা থেকে আপনার নাম সহ সব আউট হয়ে যাবে। জি জি ভাই, একদম পেশাবে তো অনেক কিছুই চলে যায়। মাথা থেকে নাম সহ, আপনার নাম সহ সব কিছু আউট হয়ে যাবে। 150টা ভোকাবুলারি আসতেছে, 15টাই তো মনে রাখা জুলুম। এর জন্য কম শিখেন, বাট সেটাকে জানি আপনি ইফেক্টিভ ওয়েতে কাজ করতে পারেন, ইফেক্টিভ ওয়েতে জানি ওটাকে আপনি এক্সিকিউট করতে পারেন। এটাই হচ্ছে যে সব থেকে বড় জিনিস রাইটিং টাস্কের ক্ষেত্রে। জি ভাই। কিসের কমপ্লেক্স সেন্টেন্স, কিসের হচ্ছে যে ডিগ্রি, কিসের কি, হাত পা কাঁপবে। তার মধ্যে আরেকটা জিনিস চিন্তা করেন, রাইটিং এর আগে আমরা কি করি, রিডিং মডিউল দেই, তাই তো? হ্যাঁ, এখন তাহলে বুঝে নেন আপনার ব্রেনের উপরে কি হবে। জি জি ভাই, রিডিং তো মাথা নষ্ট। অনেকে আছে যে হাজার হাজার ভোকাবুলারি, এটা জিআরই এক্সাম না, জিআরই এক্সাম হলে বলতাম যে ভাই 150টা কেন 1500 ভোকাবুলারি পড়লেও আপনার হচ্ছে যে হবে না, কম হয়ে যাবে। বাট এটা হচ্ছে আইএলটিএস, এখানে লিসেনিং রিডিং এর ক্ষেত্রে ভোকাবুলারি আমাদের ওরকম দরকার হচ্ছে না, দরকার হচ্ছে স্পিকিং এবং হচ্ছে যে রাইটিং এর ক্ষেত্রে। আমি আমার ধারণাটাকে আপনাদের সামনে ঠিকভাবে বলতে পারছি? বুঝতে পারছেন সবাই? হ্যালো? আচ্ছা, জি সেম ভাইয়া। ভাবে সেম ভাবে উনিও আমার একটা স্টুডেন্ট ছিলেন, উনিও হচ্ছে যে রাইটিং টাস্কে খুব ভালো করছেন। আহ, উনি যখন হচ্ছে যে এই রাইটিং টাস্ক আমাকে প্রথমবার হচ্ছে যে লিখে দেয়, আমি নিজেও আর কি হয়ে গেছি, অ্যাস্ট্রোনিস্ট হয়ে গেছি যে ভাই এটা কি লিখছে। উনার সব থেকে ভালো একটা জিনিস কি, উনি সবচেয়ে বেশি ইউজ করতেন হচ্ছে যে গ্রাফিক্যাল ডাটা। কোনো একটা জিনিস আপনি মুখে বলবেন আপনার মনে থাকবে না, বাট ওটা যদি আপনি গ্রাফ আকারে বা পিকচার আকারে কাউকে বলেন বা বুঝান, সেটা সবসময় মাথায় গেঁথে থাকবে। দেখছেন উনি এক্সাম্পল আদৌ ট্রু না ভুল আমি তাও জানি না। আচ্ছা, উনি বেশ কিছু হচ্ছে যে দেখেন, পরিসংখ্যান নাকি? হ্যাঁ পরিসংখ্যানিক, একটা পরিসংখ্যান হ্যাঁ লিখুন। দেখেন উনি 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 দেখেন বেশ ভাই কিছু। 8 মিনিট আছে ভাই, আমাদের ক্লাসটা 8 মিনিট। আচ্ছা আমি হচ্ছে যে লিঙ্ক দিচ্ছি, দাঁড়ান 2টা মিনিট, আমি লিঙ্ক দিচ্ছি। তো উনি যেটা করছে কি, উনি কন্ট্রাডিক্টরি প্যারাগ্রাফকে খুব সুন্দরভাবে হচ্ছে যে উপস্থাপন করছে। এখানে বডি 1 বডি 2 আমি যেটা দেখেছি সেটা জাস্ট এই কন্ট্রাডিক্টরির জন্য এই
স্লাইডটা আমি নিছি, দেখেন নেভার দ্য লেস ক্রিটিক্স, ক্রিটিক্স কি, যারা সমালোচনা করে। আমরা আগের বেলায় কি দেখলাম যে হাউএভার সেখানে ইউজ করছে না সাম বিলিভ, মানে নর্মাল একটা শোনা যাচ্ছে, বাট যখন আপনি কোনো কিছু ক্রিটিক্স আর্গিউ দিবেন তখন এটা আপনার কি বুঝাবে যে মানে যারা সমালোচনা করে তারাই তো ওই যে কোনো কথার বিপরীতে হচ্ছে কথা বলে, তাই তো। Critics argue that trade can exploit cheap labor, but fair trade agreement and labor laws can prevent this. The key is ensuring that trade benefits and distributed equability. এটা একটু ভুল ছিল সম্ভবত। এরপরে হচ্ছে যে একটা এক্সাম্পল, এটার একটু কোশ্চেনটা কথা, আচ্ছা এটা একটু কোশ্চেনটা একটু দেখেন, এরপরে আমি একটা লিঙ্ক দিচ্ছি। আচ্ছা অ্যাগ্রি দ্যাট, এই অ্যাগ্রি পর্যন্ত আপনারা সবাই জানেন, অ্যাগ্রি ডিসঅ্যাগ্রির কথা। এইটুকু একটু পরে বলেন তো যে এটুকু আপনারা বুঝতেছেন কিনা। আমি বরং আপনাকে আরেকটু জুম করে দেখাই, এটা আপনার জন্য ভালো হবে। ইন্টারন্যাশনাল স্টেট ট্রেড ইজ দ্য বেস্ট ওয়ে টু রিডিউস প্রভার্টি। এই ইন্টারন্যাশনাল ট্রেড বলতে আপনারা কি বুঝাচ্ছেন বলেন তো? আন্তর্জাতিক বাণিজ্য। আন্তর্জাতিক বাণিজ্য। এটার কি কোনো একটা সিনোনিয়াম আপনার মাথায় আসতেছে? এক্সপোর্ট ইম্পোর্ট। না, আরেকটু আরেকটু আর কি ইজি। এই কোশ্চেনটা ছিল হচ্ছে যে গ্লোবালাইজেশন, বাই ফরেন বিজনেস। বিশ্বায়ন আছে না, যে যে কোনো একটা প্রোডাক্ট বাংলাদেশ উৎপাদিত হয় সেটাকে হচ্ছে যে অন্যান্য কান্ট্রিতে আমরা ট্রান্সপোর্ট করি, বিশ্বায়ন। জাস্ট সেখান থেকে জি। হচ্ছে যে ইন্টারন্যাশনাল ট্রেড দিছি। এই এক্স্যাক্ট এই ধরনের কোশ্চেন প্যাটার্নই আপনাকে আইএলটিএসে হচ্ছে যে রাইটিংয়ে বর্তমান সময়ে হচ্ছে যে দিচ্ছে ইজিলি। কিন্তু গ্লোবালাইজেশন বললে যদি হচ্ছে যে যে কেউ লিখতে পারতো না বলেন, বাট ইন্টারন্যাশনাল ট্রেড দিতে মানুষের হাত পা কাঁপা আরম্ভ হয়ে গেছে যে আল্লাহ ইন্টারন্যাশনাল ট্রেড আবার কি। এভাবেই হচ্ছে যে তারা কোশ্চেন প্যাটার্নগুলা ঘুরাচ্ছে, জাস্ট আর কিছু না, আর কিছু না ভাই। আপনি এই চার থেকে পাঁচটা যে জিনিস আছে যেটা আমি আপনাদেরকে দেখালাম, এই 4 থেকে 5টা কই গেল, এগুলো চলে গেছে না। এই যে কয়েকটা জিনিস হচ্ছে যে আপনি ঠিক রাখবেন, আর কোন একটা প্যারাগ্রাফের সিনোনিয়াম হচ্ছে যে একটু বের করার চেষ্টা করবেন। দ্যাটস ইনাফ ভাই, দ্যাটস ইনাফ। তাছাড়া প্রত্যেক দিনের হোমওয়ার্ক তো হচ্ছে যে আমি আপনাদের দিব, এটা দেখতে পারতেছেন তো না? তো এই দুইটা হচ্ছে যে ভাবলাম আপনাদেরকে দেখাই, যে আপনারা অ্যাটলিস্ট একটা ধারণা পাবেন যে রাইটিংটা কিভাবে হচ্ছে যে আপনারা লিখলে ভালো একটা হচ্ছে যে মার্ক আসবে। টোটাল হচ্ছে যে আপনাকে এক্সামিনার এটাই হচ্ছে যে যাবে, জাস্ট এরকম একটা রাইটিং ক্যাটাগরি হচ্ছে যে যাবে, যেখানে কিছু সেন্টেন্স থাকবে, ভ্যারিয়েশন থাকবে, ভালো একটা ইন্ট্রোডাকশন থাকবে, থিসিস স্টেটমেন্ট থাকবে, আর্গুমেন্টের জন্য হচ্ছে যে প্রচুর পরিমাণ ইনফরমেশান থাকবে। তাহলেই দেখবেন আপনারা ভালো একটা হচ্ছে যে স্কোর পাবেন। এখন দেখেন এই জিনিসগুলা আমি আপনাদের মাথায় ইনস্টল যে প্রসেস আছে সেই ইনস্টল প্রসেসটা হচ্ছে কীভাবেই করতে পারি। আমাদের এক একটা ক্লাস থাকবে, সেটা হচ্ছে যে জাস্ট ইন্ট্রোডাকশন নিয়ে, যে আপনারা ইন্ট্রোডাকশন কীভাবে হচ্ছে যে লিখতে পারেন, কোন কোন ভোকাবুলারি হচ্ছে যে ইউজ করতে পারেন ইন্ট্রোডাকশনে, কখন হচ্ছে যে আপনারা একটা জিনিসকে প্যারাফ্রেজ করবেন, একটা জিনিসকে হচ্ছে প্রেজেন্ট এবং পাস্ট কম্প্যারিজন দেখাবেন, আর কখন হচ্ছে যে প্রেজেন্ট আর ফিউচার হচ্ছে যে কম্প্যারিজন দেখাবেন। যেরকম আমি যদি সেকেন্ড জিনিসটা বলি, এখানে একটু দেখেন তো, ইন দ্য পাস্ট মেনি নেশনস রিলেট অন আইসোলেটিভ পলিটিক্স, বাট টুডে, কথাটা শুনেন, বাট টুডে গ্লোবাল ট্রেড হ্যাজ বিকামিং দ্য ড্রাইভিং ফোর্সেস বিহাইন্ড দ্য ইকোনমিক গ্রোথ। এখানে আদৌ বলতে পারেন যে উনি কি শুধু প্যারাফ্রেজ করছে, নাকি হচ্ছে যে পাস্ট প্রেজেন্টের যে কম্বিনেশন সেটা হচ্ছে যে দেখাইছে? এটা বাই কম্বিনেশন মনে হচ্ছে, কারণ প্রথমে তো উনি পাস্টে কথা বলছেন, দেন এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, এটা বর্তমানে। হ্যাঁ, এটা পাস্ট এবং প্রেজেন্টের হচ্ছে যে কম্বিনেশন হচ্ছে যে দেখাইছে। দেখেন এই কম্বিনেশন আপনি যদি চান সব এসেতে দেখাইতে পারবেন না, বাট এখানে একটা কথা বলছে যে ট্রেড ইজ দ্য বেস্ট ওয়ে টু রিডিউস প্রভার্টি, যে দারিদ্রতা ঘুচানোর জন্য এই যে গ্লোবালাইজেশন বা একটা ট্রেড আছে সেই জিনিসটা হচ্ছে যে বেস্ট। তো আগে কি ছিল, আগে গ্লোবালাইজেশন কেন হতো না, এখানে অনেক পলিসিস থাকতো, ঠিক আছে? পলিসিসগুলো এরকমভাবে বদ্ধ পলিসিস, আইসো ন্যাশনালিস্ট পলিসিস থাকতো। বাট এখন কি হয়েছে, গ্লোবাল ইনক্রিজ হওয়ার সাথে সাথে এই ইকোনমিক গ্রোথও হচ্ছে যে বাড়ছে। তো এই ক্ষেত্রে শুধু হচ্ছে যে আপনারা পাস্ট এবং প্রেজেন্ট হচ্ছে যে কম্প্যারিজন দেখাইতে পারছেন।
যখন হচ্ছে আপনারা কোন একটা সেন্টেন্স দেখা বা কোশ্চেন দেখা বুঝবেন যে আচ্ছা এখানে আমার এই জিনিসটা করতে হবে, অটোমেটিক ওখানেই তো হচ্ছে যে আপনারা আগে গেলেন, ঠিক না? হ্যালো, আমাকে শুনতে পারতেছেন? জি ভাই শোনা যাচ্ছে। তো অটোমেটিক তো, হ্যাঁ ওইটাই বলতেছি যে অটোমেটিক তো জি ভাই। ওখানে হচ্ছে যে আপনারা ডিটারমিন হয়ে থাকলেন যে আচ্ছা এই এই যে প্যারাফ্রেজ যেটা আছে, কোশ্চেন যেটা আছে, এটাকে আমরা ফিউচার এবং প্রেজেন্টের কম্প্যারিজন সহকারে লিখবো, বাকি সব বাদ। আপনার ব্রেন শুধু ওই ফিউচার এবং প্রেজেন্টের কম্পেয়ার করে কিভাবে লিখা যায় সেই জিনিসটার উপরেই ফোকাস করবে। এর জন্যই তো হচ্ছে লিখা ভালো হবে। এরপরে স্ট্রংলি আর্গুমেন্ট, তারপরে হচ্ছে থিসিস স্টেটমেন্ট। থিসিস স্টেটমেন্টের আলাদা আমার কাছে একটা নোট আছে, এই নোট দেখে ডাইরেক্ট সেই থিসিস স্টেটমেন্ট এখানে বসায় দিতে পারেন। বাট আপনাদের যেই জিনিসটা একটু নিজে থেকে করতে হবে, মানে সব কিছু আমি আপনাকে রিসোর্স দিব, আমি আপনাকে সব কিছুই পড়াবো দেখাবো, সেটা হচ্ছে যে আপনাকে একটু কষ্ট করে সাপোর্টিং ডিটেলস আর এক্সাম্পল যেটা আছে, দুইটা চারটা, এই চারটা জিনিস একটু মাথার মধ্যে নিজে থেকে লিখতে হবে। এটুক যদি লিখতে পারেন ভাই, বিশ্বাস করেন আপনারা রাইটিংয়ে ভালো করবেন। জি ভাই, আত্মবিশ্বাস আছে নিজের মাঝে। ঠিক আছে, আচ্ছা এটা একটু দেখাই। দেখেন, গ্রামার নিয়ে যারা হচ্ছে যে সব থেকে বেশি পরিমাণ প্রবলেমে থাকেন, এখানে দেখেন এই গ্রামারগুলোকে আমরা কয়েকটা রকম ভাবে ভাগ করছি। যেরকম ওপিনিয়ন স্টেটমেন্ট এক ধরনের সেন্টেন্স স্ট্রাকচার আছে, যে মানে সরি যেগুলো সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে আপনারা ঝামেলায় পড়েন, যেরকম আই ফার্মলি বিলিভ দ্যাট, ইন মাই অপিনিয়ন, এটা দিয়ে হচ্ছে যে কোনো একটা সেন্টেন্সকে রাইটিং টাস্কে শুরু করতে পারবেন। যেরকম তারপরে হচ্ছে যে কোনো একটা আইডিয়াকে কন্ট্রাস্টিং বানাইতে পারবেন, মানে বিপরীত আইডিয়া। যেরকম অল দ্য টেকনোলজি ইমপ্রুভ ইফিসিয়েন্সি বাট ইট রিডিউস হিউম্যান ইন্টারাকশন। এই জিনিসটা কিন্তু হচ্ছে যে রাইটিং টাস্ক 2 যখন লিখবো, এই টোটাল যে পিডিএফ আছে বা এখানে যে সেন্টেন্স স্ট্রাকচারগুলো আছে, এই স্ট্রাকচারগুলো আমাদের খুব কাজে লাগবে। এর জন্য আমরা যে ফার্স্ট যে চারটা ক্লাস, ফার্স্টের যে উইক চারটা, মানে ফার্স্টের যে উইকের যে চারটা ক্লাস, এই চারটা ক্লাসে আমরা এই জিনিসগুলাই হচ্ছে যে ভালোভাবে শিখবো, যে টাস্ক 2 এবং টাস্ক 1 লেখার জন্য আমাদের কি কি গ্রামার, কি কি জিনিসপত্র দরকার হতে পারে। আমরা সেখান থেকে বেশ কিছু রকম ভোকাবুলারি হচ্ছে যে আয়ত্ত করার চেষ্টা করব। এটা শেষ, আমরা প্রথম দিন ইন্ট্রোডাকশন দেখব, সেকেন্ড দিন হচ্ছে যে বডি প্যারাগ্রাফ দেখব, তারপরে কনক্লুশন, এরপরে হচ্ছে যে আপনাদেরকে প্র্যাকটিস, তারপরে রাইটিং টাস্ক 1-এ যাব। রাইটিং টাস্ক 1 নিয়ে যদি হচ্ছে যে একটু কথা বলি, সেটা হচ্ছে যে ক্লাস নোট, বার চার্ট, পাই চার্ট, লাইন চার্ট। দেখেন, এখানে প্রত্যেকটা জিনিসকে সুন্দরভাবে হচ্ছে যে ডিফাইন করেই দেওয়া আছে, যে কোনটা রাইটিংয়ের ক্ষেত্রে, কোন ধরনের গ্রাফ চার্টের ক্ষেত্রে কী ধরনের সেন্টেন্স হচ্ছে যে ইউজ করতে হবে। আমরা এখানে সেন্টেন্স স্ট্রাকচারটা খুব, আমরা এখানে হচ্ছে যে সেন্টেন্স স্ট্রাকচারটা খুব বেশি পরিমাণে প্রাধান্য দিব, কারণ কি আমার এখানে কোনো ক্রিয়েটিভিটি করার সুযোগ নাই, কোনো ভুংচুং করার সুযোগ নেই। আমাদেরকে যা ডাটা যা আছে আমাদেরকে সেইভাবেই লিখতে হবে, ভুংচুং করলে মার্ক কাটা। তো এখানে আমরা বেশ কিছু হচ্ছে যে ওয়ার্ড শিখবো। আপনারা বলতে পারবেন যে ইনক্রিজ, আপনারা তো রাইটিং টাস্ক 1 লেখার সময় তো লিখছেন ইনক্রিজ ডিক্রিজ, ইনক্রিজ ডিক্রিজের কয়টা হচ্ছে যে সিনোনিম হচ্ছে যে জানেন? স্কোর টু একটা সিনোনিম আছে, এটা জানেন ইনক্রিজের? প্লাম টু হচ্ছে ডিক্রিজের সিনোনিম, এই সিনোনিম গুলো হচ্ছে যে এখানে ইউজ করবে। রিডিউস। যেরকম এই যে এখানে প্লাম টু, স্কোয়ার টু, স্ট্যাগনেটেড, সার্চ ইন, ডিপ টু, আউটপেস, এই জিনিসগুলো ইউজ করলে রাইটিং টাস্কতেও দেখবেন যে আপনারা ভালো একটা স্কোর তুলতে পারবেন। ভাই টাস্ক ওয়ানে প্রত্যেকটা প্রশ্নই তো আপনারা কভার করবেন নাকি বুঝিয়ে দিবেন সবকিছু? পাই চার্ট, আচ্ছা বলি, একটা মিনিট হ্যাঁ, সরি আমি আপনার কথার মাঝখানে কথা বলছি, সরি। আচ্ছা, এটা হচ্ছে যে টেবিল, এবং হচ্ছে যে টেবিল, এটা হচ্ছে বার চার্ট, এবং এখানে পাই চার্টও আছে, এটা হচ্ছে আমাদের ম্যাপের। এবং আরেকটা হচ্ছে প্রসেস ডায়াগ্রামের। বর্তমানে প্রসেস ডায়াগ্রামটা একটু ভালোভাবে হচ্ছে যে শিখে রাখেন। একটা সময় প্রসেস ডায়াগ্রাম খুব আন্ডার রেটেড ছিল, বাট ইদানিং সময়ে প্রসেস ডায়াগ্রামটা কেন জানি বেশি পরিমাণ আসতেছে। এখান থেকে এটা কি ম্যান মেড নাকি আর্টিফিশিয়াল? ম্যানমেড আর্টিফিশিয়াল মানে? ওই যে কিছু আছে না ন্যাচারাল যেগুলা ভাই, ওই যে সূর্য থেকে
সামথিং এই যে কিছু আছে যেন ওই যে, এটা হ্যাঁ হ্যাঁ এটাই বলছি। হ্যাঁ এটা এটা হচ্ছে যে আপনার প্রসেস ডায়াগ্রাম, ম্যান মেড আর্টিফিশিয়াল, এই জিনিসটা বুঝতে পারলাম না ঠিক। সরি, ম্যান মেড আর ন্যাচারাল যেটা ভাই, হ্যাঁ ওই যে ডান পাশে তো এটা ন্যাচারাল নাকি ভাই? হ্যাঁ 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 বুঝতে পারছি আর কি, মানে কোশ্চেনের কথা বলতেছেন। হ্যাঁ ওইটা হচ্ছে হ্যাঁ যে হ্যাঁ এই সোলার সিস্টেম থেকে ইথানল থেকে কিভাবে হচ্ছে যে বিউটেন উৎপন্ন করা হয়, জি জি জি। সেটা ইথানল উৎপন্ন করা, বায়োফুয়েল প্রোডাকশন। মানে এগুলা কি সবগুলোই কভার করবেন, সব টাইপের প্রশ্নগুলোই দেখিয়ে হ্যাঁ দিবেন? রাইটিং টাস্ক 1 2 এর মধ্যে যা থাকে সেগুলো তো সবই তো কভার করব। আমার হাতে ভাই, আমি অলরেডি আপনাকে বলছিলাম তো, আমার 2 মান্থ আছে তো আমি, বুঝছেন, মোটামুটি আমার সবকিছু প্রশ্ন সম্পর্কে ধারণা আছে, তো আমার কমপ্লিট একটা গাইডলাইন দরকার, বুঝছেন। হুম, তো এখান থেকে হচ্ছে যে আপনারা 1 2 এবং সবকিছুই করবেন। তাছাড়া ভাইয়া আমি আরেকটা হচ্ছে যে জিনিস বলি, যে রাইটিং এর ক্ষেত্রে আমরা কিছুক্ষণের জন্য ভুলে যাই যে আপনারা সবাই আইএলটিএস করবেন, আপনারা রাইটিং এর স্টুডেন্ট। এই রাইটিংটা যদি আপনারা আইএলটিএস কেন্দ্রিক রাখেন, দেখবেন যে আপনাদের স্কোর কখনোই হচ্ছে যে ভালো একটা স্কোর আসবে না। স্কোর আসবে, আপনারা ওইটা মানে লোক মুখে বলতেও পারবেন, লোকে প্রশংসাও করতে পারবেন, কিন্তু আছেন একটি এক্সেপশন। এক্সেপশন রাইটিং যদি শিখতে চান, বা আপনারা যদি চিন্তা করেন যে এই আইএলটিএস এর এই রাইটিং এর বাইরেও অন্য একটা রাইটিং আছে, সেটা হচ্ছে যে আমাদের কি বলেন তো, বিদেশে যাওয়ার জন্য যে মেইন যে জিনিসটা, মোটিভেশনাল লেটার। এই মোটিভেশন লেটার লেখার টেকনিকেও এখান থেকে হচ্ছে যে আমি আপনাদেরকে দেখাবো। ওখানেও হচ্ছে যে এই বায়াস্ট, তারপরে ইম্প্রোভাইজমেন্ট, এক্সিকিউশন কিভাবে করতে হয়, সেই জিনিসগুলো এখান থেকে হচ্ছে যে দেখতে পারবেন। তারপর বুঝতে পারছি। প্রফেসরকে মেইল করা। প্রফেসরকে মেল করা, কোল্ড মেল না, কোল্ড মেল তো ভাই আপনারা চ্যাট জিপিটি দিয়ে লিখলে আসা যায়, ওটা ভাই আমি নিজেও করি। ওই মেইলের জন্য ভাই আবার কি করবে, শর্টকাট বললাম, কেউ আবার এটা সিরিয়াসলি নিয়েন না, কারণ তারা বোঝে। বাট যদি হচ্ছে যে অফার লেটার বলতেছি, মোটিভেশনাল লেটার আপনি যদি চ্যাট জিপিটি দিয়ে দেখেন, টার্নিটিন টার্নিটিনের ডাইরেক্ট ধরা খাবেন। টার্নিটিন সম্পর্কে তো ধারণা আছে। জি না ভাই, এটা আমি ফার্স্ট শুনছি ভাই। টার্নিটিন হচ্ছে যে ধরেন এক ধরনের ওয়েবসাইটের মতো, যেখানে আপনারা যদি এআই জেনারেটেড, বা ধরেন আপনি আমার লেখা ডাইরেক্ট কপি করছেন, আমার লেখায় ইন্টারনেটের কোথাও না কোথাও আছে, ডাইরেক্ট দেখাবে যে এই লেখাটা অমুক অমুক ওয়েবসাইটের অমুক কলামের অমুক কথারের কাছ থেকে দেওয়া, এই 2 লাইন থেকে 6 লাইন পর্যন্ত। তখন কিন্তু হচ্ছে যে আপনারা এটাই ঝামেলায় পড়বেন। তো এটাকে শুধু প্রয়োজন নাই ভাই, আইএলটিএস রাইটিং ভাবেই হচ্ছে যে স্কিলটা নিয়ে থাকলে নেবেন। হইছে। বুঝিনি ভাই। বলতেছি ভাই, এইগুলাতে গিয়ে লাভ নাই। মেইন কথা হচ্ছে এই রাইটিং লেখার যে এবিলিটি, স্কিলটা অ্যাচিভ করাটাই খুব ইম্পর্টেন্ট। রাইটিং লেখার এবিলিটি বা স্কিলটাই হচ্ছে অ্যাচিভ করার হচ্ছে যে মানে দরকার। এক্স্যাক্টলি। হ্যাঁ ভাই হ্যাঁ। আচ্ছা এই ভাইয়া, জিনিসটা না বললে তো, আসলে কয়েকদিন আগে আমাকে একজন বলছিল যে চ্যাট জিপিটি ইউজ করে মোটিভেশনাল লেটার তুমি লিখে দাও, কেউ কিছু বলবে না। না 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 ভাইয়া, টার্নিটিনে ধরা খাবেন। মানে সহজ কথা, যে ঝামেলা হবে, কি ঝামেলা হবে, ঝামেলা এটাই হবে ভাই, আপনি টার্নিটিনে ধরা খাবেন। কারণ ওই ইসেও জানে, যেই প্রফেসরকে মেইল করবেন সেও জানে যে আপনি চ্যাট জিপিটির হেল্প নেবেন। তো টার্নিটিনের যদি ধরা খান, মানে আপনার খুব ইসের উপরে, প্রোফাইলের উপর একটা ব্যাড ইম্প্যাক্ট করবে, যে সামান্য 2 পাতা প্যারাগ্রাফ লিখতে যায় আপনি টার্নিটিন ইউজ, সরি চ্যাট জিপিটি ইউজ করছেন, না জানে এখানে এসে কি করবেন। বুঝতে পারছেন ভাইয়া? তো এটা বুঝতে পারছি। এটা হচ্ছে যে মানে মেইন একটা দিক, পজিটিভ দিক বলতে পারেন।